আউটপুট রেজিস্ট্যান্স 0। তারপর হচ্ছে যেহেতু দুইটা টার্মিনাল আমরা বলছিলাম, একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট আর একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, এই যে দুইটা টার্মিনাল তার মধ্যে যে ভোল্টেজ পার্থক্য ইডি পটেনশিয়াল ডিফারেন্সেস, সেই মানটা হচ্ছে কি আপনার 0। এই কয়েকটা বিষয় হচ্ছে আপনার একটা আইডিয়াল লুপ ম্যাপের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো এখানে লিখে শেয়ার হয়েছে। জি ম্যাম। আচ্ছা, এই এমপ্লিফায়ারই মানে সরি অপএম্পেরই হচ্ছে চ্যাপ্টার 3, সেখানে হচ্ছে ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং এমপ্লিফায়ার, মানে এইমাত্র অপএম্পের মাধ্যমে যেটা বানাইছেন সেটা হচ্ছে আপনার একটা কম্পারেটর সার্কিট, মানে কম্পারিজন করছেন যে ইনপুট 1 বড় নাকি ইনপুট 2 বড়, দুইজনের মধ্যে যার মান বড় হয়েছে আউটপুটে সেইটা আসছে, এজন্য এটাকে বলা হয় কম্পারেটর সার্কিট। আর এখন যেটা আমরা দেখব, একটা অপএম্প ইউজ করে এমপ্লিফায়ার বাড়ায় কিভাবে, যেমন আপনারা বিজেটি ইউজ করে এমপ্লিফায়ার দেখছেন বা মসফেট এগুলাতে দেখছেন সুইচিং, প্লাস হচ্ছে বিজেটি তে সুইচিং দেখছেন বা এমপ্লিফিকেশন দেখছেন। সেম এখন এই অপএম্প ইউজ করে এমপ্লিফায়ার সার্কিট বানানোটা দেখাবে। তো এইটার একদম ফার্স্ট যে কন্ডিশনটা হচ্ছে দ্য ভোল্টেজ ইডি বিটুইন প্লাস এন্ড মাইনাস ইনপুট ইজ এসেনশিয়ালি 0, যেটা অলরেডি আমি একটু আগে বলছি যে আপনার আইডিয়াল কেসে এটা মেনটেন করতে হবে কি 0, কিন্তু বাস্তবে এতটাই 0 হয় না যখনই আমরা অনেকগুলা বায়াসিং বা ডিফারেন্ট গুলা কেস কনসিডার করি। আর আরেকটা জিনিস আপনার কনসিডারেশন আনতে হবে, দ্য কারেন্ট ড্রাইভ বাই এইদার প্লাস অর দ্য মাইনাস ইনপুট টার্মিনাল ইজ নেগলিজিবল, মানে ইনপুট কারেন্টটাকে আমার দুই টার্মিনালের মাধ্যমে যে ইনপুট কারেন্ট যাচ্ছে সেটাকে আমার 0 ধরতে হবে, প্লাস হচ্ছে ধরতে হবে কি এই দুইটা টার্মিনালের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ পার্থক্য নাই। এখন যেহেতু এখানে বলছে নামটা কি, সবসময় খেয়াল রাখবেন ওপেন সার্কিট বানানোর ক্ষেত্রে বা ডিজাইনিং এর ক্ষেত্রে নামের মধ্যেই তার সিগন্যালিংটা থাকে যে ইনপুট কোন টার্মিনালে যাবে, প্লাস টার্মিনালে নাকি মাইনাস টার্মিনালে। এখানে শব্দ বলছে কি ইনভার্টিং এমপ্লিফায়ার, তার মানে আমার যে ইনপুট সিগন্যালটা আমার ইনভার্টিং এ মানে মাইনাস ইনপুটে যাবে। দেখেন এখানের মধ্যে হচ্ছে আপনার মাইনাসের মধ্যে হচ্ছে কি আপনার সাপ্লাই ভোল্টেজটা দিছে। একটু আগে যদিও আমরা ডাইরেক্ট ভোল্টেজ ইউজ করতেছিলাম কম্পারেটর সার্কিট বানানোর জন্য, কিন্তু বাস্তবে কোনো সার্কিটের মধ্যে ডাইরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না, সাথে অবশ্যই সিরিজে একটা রেজিস্টার রাখাই হয়। তো আপনার এই ইনভার্টিং এমপ্লিফায়ার বানানোর জন্য বা সার্কিটের জন্য আমরা কি করলাম, ইনভার্টিং টার্মিনালের মধ্যে একটা ভোল্টেজ সোর্স নিলাম, তার সাথে একটা নিলাম কি ইনপুট রেজিস্ট্যান্স। আর আরেকটা বিষয় হচ্ছে ইনপুট আর আউটপুটটাকে কানেক্ট করার জন্য একটা রেজিস্টার নিলাম, সেই রেজিস্টারের নাম হচ্ছে ফিডব্যাক রেজিস্টার। যে রেজিস্টার গুলো আপনার আউটপুট সার্কিটকে ইনপুটের সাথে কানেক্ট করে তাদেরকে ফিডব্যাক রেজিস্টার বলা হয়। এখন আসেন আমরা এই সার্কিট অ্যানালিসিস করব বা একটা ইকুয়েশন ডেরাইভ করব। এই ইকুয়েশন গুলো নরমালি প্রমাণ করার জন্য বলা থাকে বা পরীক্ষায় আসে যে ডেরাইভ ভি আউট ইকুয়ালস টু মাইনাস ইআই বাই আর এফ বাই আর আই, অথবা সিমিলার এটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং কার আছে, এই যে আউটপুটের ভোল্টেজ বা ক্লোজ সার্কিট লুপ, এগুলার ডেরাইভেশন থাকে। এখন একটা বিষয় হচ্ছে কি এ সি এল লিখছি এখানের মধ্যে, ও এল লিখা থাকতে পারতো বা সি এল লিখা আছে, ক্লোজ লুপ লিখা এখানের মধ্যে, ওপেন লুপ লিখা নাই। এই ক্লোজ লুপ মানেই হচ্ছে আপনার কি হচ্ছে আউটপুটটা ইনপুটের সাথে কানেক্টেড, আর যদি ওপেন লুপ হইতো তাহলে আউটপুট আর ইনপুটের মধ্যে কোনো কানেকশন থাকতো না। ক্লোজ লুপ মানেই হচ্ছে ওই যে আউটপুটটাকে আমরা ঘুরে আবার কি করছি আবার ইনপুট পর্যন্ত নিয়ে আসছি। এখন যেহেতু আমরা আমাদের মেইন টার্গেটই এখানের মধ্যে ইনভার্টিং এমপ্লিফায়ারের একটা আউটপুট সিস্টেম আমরা বানাবো বা ড্রাইভ করব, তাহলে আমরা সার্কিট ওই যে কেভিএল কেসিএল এ এগেইন চলে যাই। ইনপুট ভোল্টেজ আছে, রেজিস্টার আছে, গেল। আপনি এখান থেকে ধরেন একটা কারেন্ট যাওয়া শুরু হয়েছে ইনপুট টার্মিনাল থেকে, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। একটু আগে যে স্লাইডে আমি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দেখাইছি সেটার তুলনায় চ্যাপ্টার 3টা ইম্পর্টেন্ট, কারণ এখানের মধ্যে আপনার মেইন সার্কিট আর অনেকগুলা চলে আসবে। এখন দেখেন ইনপুট থেকে কারেন্ট আসলো, এই জায়গা পর্যন্ত আসলো, আসলে কয়টা পথ আছে, এইদিকে যাওয়ার একটা পথ আছে আর উপরের দিকে যাওয়ার একটা পথ আছে। আমরা বলতেছি আইডিয়াল কন্ডিশনে এইদিকে কোনো কারেন্ট যাইতে পারবে না, তাহলে আমার এখানে কোনো কারেন্ট যাবে না, সবগুলা কারেন্ট কোন দিকে যাবে, উপরের দিকে যাবে, তাই না? তাহলে সবগুলা কারেন্ট উপরের দিকে গিয়ে এগেইন আউটপুট পর্যন্ত আসলো, ভালো কথা। এই কন্ডিশনটাকে আমরা মাথায় রেখে যে মাত্র ইনপুটের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না টার্মিনাল 1 এর মধ্যে, আমরা এরপরের লাইনটা লিখতে পারি। এই যে দেখেন কারেন্ট আই ইকুয়ালস টু কি হচ্ছে ই ডিভাইডেড বাই আর আই, মানে এই পোর্শনে যে কারেন্টটা, এই যে কারেন্টটা যাচ্ছে সেই জায়গায় সমান সমান ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা জিনিস আমি মিস করছি,
সেটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। দেখেন আমার যে সেকেন্ড টার্মিনাল, সেই সেকেন্ড টার্মিনালটা হচ্ছে 0 ভোল্টে লাগানো। আর আমরা বলতেছি ফার্স্ট টার্ম মানে এই যে মাইনাস ইনপুট আর প্লাস ইনপুট, তার মধ্যে কোনো ভোল্টেজ পার্থক্য নাই। যদি ভোল্টেজ পার্থক্য না থাকে তাহলে এই দুই জায়গারই ভোল্টেজটা কি থাকবে? সেম। এখানে যদি 5 হয় এখানেও 5 হবে, এখানে যদি 3 হয় এখানেও 3 হবে, এখানে যদি 0 হয় এখানেও কি হবে? 0 হবে। ভোল্টেজ পার্থক্য নাই মানে কি দুই জায়গার ভোল্টেজ সেম? ইয়েস অর নো বলেন। ভোল্টেজ পার্থক্য কোথাও নাই মানে কি দুই জায়গার ভোল্টেজ সেম হবে না? Yes, ma'am. জি ম্যাম। তাইলে এখানে যদি আপনার 0 ভোল্টেজ হয়, গ্রাউন্ডেড মানে কি 0, তাহলে এই টার্মিনাল এই পোর্শনে আপনার ভোল্টেজ মান কি হচ্ছে? 0 ভোল্টেজ। তাইলে এই যে কারেন্ট আছে এতটুকু বরাবর যে কারেন্ট আসছে সেটার মান I ইকুয়ালস টু, আপনি EI বলেন আর যাই বলেন, -0 ডিভাইডেড বাই এর মাঝ বরাবর রেজিস্টার কি আসছিল? শুধু RI ছিল। তাহলে কারেন্ট I সমান সমান EI ডিভাইডেড বাই RI বা ইনপুট কারেন্টের ইকুয়েশন। আর এই সেম কারেন্টটাই উপরের দিকে যাচ্ছিল, সেই ইকুয়েশনে মানে উপরের দিকের ক্যালকুলেশনে পরে আসি। তাহলে আমরা ইনপুট কারেন্টের ইকুয়েশনটা পাইলাম। এখন আসেন এই জায়গার মধ্যে এই যে ফিডব্যাক রেজিস্টার, ফিডব্যাক রেজিস্টারের ভোল্টেজটা আমরা কি পাচ্ছি? VRF ইকুয়ালস টু I ইনটু RF। মানে কারণ আমরা মাত্র দেখলাম এখানে যে কারেন্টটা ছিল সে কারেন্টটা দুই ভাগে ভাগ হইতে পারে নাই, কারণ এদিকে কোনো কারেন্ট যাইতে পারবে না, আমাদের এটা কন্ডিশন সেট করা। আর উপরের দিকে তাহলে সিমিলার কারেন্ট উপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কত হবে? I ইনটু RF। I এর মান আমরা কি জানি? E ডিভাইডেড বাই RI RF। এখন যে জিনিসটা আমরা লাগবে সেটা হচ্ছে আউটপুট কিভাবে রিলেট করবো, তাইলে মানে এই সার্কিটের মধ্যে আউটপুট কিভাবে রিলেট করব। এরপরের লাইনে আসেন যে ভি আউট ইকুয়ালস টু মাইনাস ই আর এফ বাই আর, মানে এই জায়গার মতোই সিমিলার হয়ে গেছে, কিন্তু এটার মতো তো সিমিলার হওয়ার কথা ছিল না। বা কিভাবে সিমিলার হইলো? যেমন আপনার এই পোর্শনে হচ্ছে ভি আউট আপনি নিচ্ছেন প্লাস বলতেছেন, এখানে বলতেছেন আপনি কত? 0 ভোল্ট। আবার এখানে বলতেছেন আপনি কত? বি আর এফ। এই তিনটা, এই যে 0 থেকে শুরু করে ভি আউট পর্যন্ত আপনি কেভিএল অ্যাপ্লাই করেন। ফার্স্ট অফ অল 0, তারপর আপনি নেন কি প্লাস VRF, উপরে যদি বলেন প্লাস নিচে আসবে মাইনাস ভি আউটের, তাহলে এগেইন প্লাস ভি আউট ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাইলাম ভি আউট ইকুয়ালস টু মাইনাস VRF। এটা হবে কি হবে না? এটা হবে কি হবে না? এই ডান দিকে যে কেভিএলটা অ্যাপ্লাই করলাম, দেখেন এগেইন আমি দেখাই যে এখানে আমার হচ্ছে 0 ভোল্টেজ, যেহেতু এই পোর্শন পর্যন্ত সবকিছু মিলায়া এখানে 0 হয়ে গেছে, তাইলে আর এই পোর্শন আমার কনসিডারেশন আনার না আনার সমান। তাইলে এখানে 0 ভোল্ট, তারপর হচ্ছে আপনি এখানের মধ্যে পাচ্ছেন প্লাস VRF, প্রথমে প্লাস পরে মাইনাস। আর এখানে যদি কনসিডার করি তাহলে আউটপুটের প্রথমে প্লাস বলবো আর এরপরে তো মাইনাস বলবো। তাইলে এই তিন জায়গায় মানে এই জায়গায় আমি একটা লুপ ঘুরাইলাম KVL। প্রথম ভোল্টেজটা হচ্ছে আমার কত? 0। তারপর আমরা পাচ্ছি কত? প্লাস বিআরএফ যেটা লিখলাম মাত্র। তারপর আমরা পাচ্ছি কত? প্লাস ভি আউট, এখান থেকে পাচ্ছি ভি আউট সমান সমান মাইনাস বিআরএফ। তাইলে আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু নেগেটিভ ভোল্টেজ অফ ফিডব্যাক রেজিস্টার। এজন্য আপনি মাত্র ফিডব্যাক রেজিস্টারে যে ভোল্টেজটা বের করছেন সেটাকে যদি সামনে মাইনাস একটা দিয়ে দেন তাহলে আউটপুট ভোল্টেজটা পেয়ে যাবেন। এই যে ফিডব্যাকের যে ভোল্টেজ তার সামনে আমরা জাস্ট একটা মাইনাস দিয়ে আউটপুট ভোল্টেজটাকে পেয়ে গেছি। এখন আমার এখানের মধ্যে আমার কাছে ইনপুটও আছে আউটপুটও আছে, আমরা ইজিলি গেইন বা এসিএল বা ওপেন ক্লোজ সার্কিট গেইন যেটা সেটা বের করে ফেলতে পারবো। যে কোনো সার্কিটের গেইন ACL equals to আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখানে আউটপুটের ইকুয়েশনের মধ্যে আমরা মাত্র দেখছি কি মাইনাস EI RF ডিভাইডেড বাই RI
আর ইনপুটে আমরা পাইছি কি ইআই, তো ইআই দুইজন কাটা, তাইলে আমাদের বাকি থাকলো কি আরএফ বাই আরআই, এসিএল ইকুয়ালস টু আরএফ বাই আরআই। এই হচ্ছে আপনার পুরো ডেরিভেশনটা। তো এই ডেরিভেশন যদি করতে হয়, উপরে যে সার্কিটটা আছে সার্কিট থেকে লেখা শুরু করবেন, মাঝখানে এইগুলা লেখা লাগবে না, এত এত থিওরি টিউরি এগুলা লাগবে না, কিন্তু ইকুয়েশন গুলা দেখা যেতে হবে যে কিভাবে আসতেছে, কোন জায়গায় কেভিএল অ্যাপ্লাই করতেছেন, কোন জায়গায় নরমাল নিচ্ছেন, ইকুয়েশন গুলো আপনার শো করতে হবে। যদিও এগুলো আমরা ত্রিপলিতে পড়াই, ডিজাইন প্রসিডিউর ম্যাথ, আমি স্কিপ করলাম আপনাদের জন্য। হ্যাঁ, একটু আগে যেই জায়গায় আপনি পজিটিভ ভোল্টেজ নিয়ে কাজ করছেন, যে এই জায়গায় পজিটিভ ভোল্টেজ ছিল, হুবহু সেম এই জায়গায় নেগেটিভ ভোল্টেজ নিয়ে ম্যাথটা করতে পারবেন। তো নেগেটিভ ভোল্টেজ নিলে হবে কি পুরোটা উল্টো ডাইরেকশনে কারেন্ট যাবে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে দেখাই নেই, আউটপুটের সাইডের পোর্শনটা। আউটপুটের সাইডের পোর্শন হচ্ছে কি আপনার এখানে ভিআর যদি প্লাস হয় আর নিচে আর একটা রেজিস্টার থাকে, তাইলে উপর থেকে কারেন্ট আসতেছে, আবার নিচ থেকেও কনভেনশনালি কারেন্টটা যাচ্ছে বোঝাবে, মানে আউটপুট বরাবর কারেন্টটা গিয়ে ঢুকবে। তাইলে এই যে আইএল ভি আউট, আইএলটা উপরের দিকে যাচ্ছে, উপরে আই আউটটা উপর থেকে আসতেছে, ইন টোটাল দুইটা কি হবে, দুইজনের সামেশন, সেই ইকুয়েশনটা এখানের মধ্যে আছে, আই আউট ইকুয়ালস টু আই প্লাস আইএল, কারণ দুইটা কারেন্টই আইসা ঢুকতেছিল। মানে কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি, অপেম্পের যে টার্মিনালটা ছিল আপনাদের আউটপুট টার্মিনাল, তার উপর থেকে একটা কারেন্ট আসতেছিল আই, আবার নিচ থেকে আমরা বলছি লোডের কারেন্টটা উপর দিকে যাচ্ছে, এটাও উপরের দিকে যাচ্ছে, তাইলে অপেম্পের মধ্যে যে আউটপুটটা আসতেছে অপেম্পে, সেই আউটপুটটা হচ্ছে আপনার এই দুইজনের যোগফলের সমান, কারণ দুইজনই হচ্ছে কি ইনকামিং, আর আউটপুট কারেন্টটা হচ্ছে কি এই নোডের জন্য আউটগোয়িং, এর জন্য আই আউট ইকুয়ালস টু আই প্লাস আইএল। পুরো সার্কিটে যদি একটু আগে ছিল এখানে পজিটিভ ভোল্টেজ, এখন নেগেটিভ ভোল্টেজ, পজিটিভ থেকে কারেন্ট বের হয় আর নেগেটিভে কারেন্ট এসে ঢুকে, স্বাভাবিক, তো পুরো অ্যানালিসিসটা কি হবে, উল্টায় যাবে। এই মিটিং এর মনে হয় সময় অনেক কম, আমি আরেকটা নতুন লিংক দিয়ে দিব, এটা লাগবে, তো আমি নতুন লিংক দেই আরেকটা আপনাদের। ইকুয়ালস টু মাইনাস আর এফ বাই আর আই ইন্টু আই ইন। এই ইকুয়েশনটা আমরা মাত্র দেখে আসছি, মানে যখনই আমরা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করব, তার আউটপুটের ইকুয়েশন এটা। তো এই যে আমাদের ইকুয়েশন দিল, সেখানের মধ্যে আর এফ এর মান কত 20, আর আই এর মান কত 10, -10। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি গেইনটা, মানে এই যে জায়গাটা আলটিমেটলি মাঝ বরাবর যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার এসিএল। মাত্র যে ইকুয়েশন গুলো দেখছেন সেগুলো থেকে এগুলো লেখা, তাহলে আপনার গেইনটা হচ্ছে -2। ইট মিনস আপনার আউটপুটটা সব সময় ইনপুটের দ্বিগুণ হবে আর নেগেটিভ হইতে হবে, মানে ইনপুট যা হবে তার দ্বিগুণ হবে আউটপুট, কিন্তু উল্টায় যাবে, মানে মাইনাস সামনে চলে আসবে। এখন যেমন আপনার এটার ইনপুটটা হচ্ছে, দেখেন এই সার্কিটের ইনপুট হচ্ছে কিন্তু এই ট্রায়াঙ্গুলারটা হচ্ছে ইনপুট, মানে এই যে ট্রায়াঙ্গুলার, তার একদম ফার্স্ট ইনিশিয়াল পজিশনে কত ভ্যালু দেয়া আছে -5, তাহলে আমার আউটপুট কত আসবে -5 ইন্টু 2 আর মাইনাস, তাহলে আউটপুটটা আসবে -2 ইন্টু -5 ইকুয়ালস টু আউটপুট আসবে 10। দেখেন আউটপুট কততে আসছে, 10 এ আসছে, আসছে কিনা, এগুলো কিন্তু ডিজাইন করতে হবে, এজন্য এই জিনিসগুলো একটু খেয়াল করেন। আউটপুট আসছে 10 এর মধ্যে, সেম এই পয়েন্টটা হচ্ছে 0, তাহলে 0 এর জন্য সবার জন্য 0। তারপর আপনার ইনপুটটা এখানে কত 5, পজিটিভ 5, আর সামনে যেহেতু -2 ছিল, তাহলে আউটপুট চলে আসবে কত -10। আউটপুটটা কত আসছে -10 এ আসছে, এই পোর্শন 0 0, এটা আউটপুট। তাইলে এই সার্কিট যেটা আমরা মাত্র, এই যে আমি আপনাকে ইনপুট আউটপুট দেখাইলাম, এটা বেসিক্যালি হচ্ছে আপনাকে সার্কিট ডায়াগ্রাম দেয়া আছে, আপনি আউটপুটটাকে কি করছেন ড্র করছেন, অথবা আপনাকে কোয়েশ্চেনে লেখা থাকলো যে আপনি একটা সামার সার্কিট
অ্যাডার সার্কিট মানে ভোল্টেজ অ্যাপ্লাই টু দ্য ইনভার্টিং ইনপুট, এরকম টাইপের একটা সামেশন করবেন, এই টাইপের একটা সার্কিট ডিজাইন করেন, তখন আপনি সার্কিটটা দিয়ে পুরোটা থিওরিটিক্যাল লিখে দিয়ে দিলেন, ভালো কথা, সমস্যা নেই। কিন্তু মাল্টিপল যদি ইনপুট হয়, যেমন অনেকগুলো ইনপুট হয়, এই যে দেখেন এখানের মধ্যে কতটা ইনপুট আছে, অনেকগুলো ইনপুট না? অনেকগুলো ইনপুট হইলে আমরা কিভাবে সার্কিটটাকে ডিল করব? ইনভার্টিং অ্যাডার, কারণ আমার তো এই কন্টেন্টটাই হচ্ছে কি অ্যাডার সার্কিট বানাইতে হবে বা সামার সার্কিট বানাইতে হবে। তাহলে অ্যাডার যদি বানাই, তাহলে আমার মাল্টিপল যদি ইনপুট থাকে, তখন আমরা আউটপুট কি পাচ্ছি? ভি আউট ইকুয়ালস টু মাইনাস, এই যে দেখেন 1 2 3 সবগুলা ইনপুটের যোগফল। এইটা ডেরিভেশন করে দেখাইছে আপনার এখানের মধ্যে, কারণ প্রত্যেকে এক একটা কারেন্ট দিবে, I1 I2 I3, এই সবগুলা কারেন্টের যোগফল নিয়ে আরএফ এর মধ্যে যাবে, এই যে আরএফ এর মধ্যে। তারপর এখানে সামনে মাইনাস আছে। আবার এই কারেন্ট গুলো সহ যখন আউটপুটের দিকে যাবেন, তখন এই সবগুলা যদি রেজিস্টারের মান সমান হয়, যেমন এই যে দেখেন ইনপুটের যে রেজিস্টার গুলো আছে আর আউটপুটের যে মানে ফিডব্যাকের যে রেজিস্টার, সবগুলোর মান যদি সেম হয়, তখন আমরা বলতেছি ভি আউট ইকুয়ালস টু মাইনাস E1 প্লাস E2 প্লাস E3। কিন্তু এইভাবে না হয়ে যদি আপনাকে কোয়েশ্চেনে বলা থাকে যে এমন একটা সার্কিট ডিজাইন করেন যে সার্কিটের আউটপুটটা হবে আপনার এইরকম টাইপের, বা দ্য গেইন শুড বি, আমি সব দিব না, এটা আপনারা নিজেরাই করেন, যেমন 2V1 প্লাস 3V2 প্লাস, বা প্লাস না দেই, মাইনাস 5V3, এই টাইপের একটা সার্কিট ডিজাইন করেন, তখন কি এই রেজিস্টার গুলোর মান কি আর সেম থাকবে? অবশ্যই না। এই যে সামনের যে জিনিসগুলো 2 দিচ্ছি বা 3 দিচ্ছি বা 5 দিচ্ছি, এগুলো আলটিমেটলি কার মান? গেইনের মান। ACL1, ACL2, ACL3। তাহলে আমার তখন সার্কিটটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন আর এর মানের তুলনায়, আমরা জানি কি RF বাই RI, তো RI এর তুলনায় RF এর মান ডাবল হইতে হবে। RF এর মান যদি হয় 20, RI এর মান হইতে হবে 10। আর এখানে যদি 3 বলি, তাহলে RF এর মান 20 হইলে এমন ভাবে নিতে হবে RI এর মান, মানে সেকেন্ড ওয়ান এর মান, যেন এটার আনসারটা 3 গুণ বেশি হয়। সেম 5 বললে এমন ভাবে মান নিতে হবে যেন 5 গুণ বেশি হয়, কিন্তু সবার ক্ষেত্রে RF এর মানটা কি থেকে যাবে? সেম থেকে যাবে। এটা হচ্ছে আপনার ডিজাইনিং পোর্শন বা ডিজাইন করার সিস্টেম। এমনিতে এডিশন যদি সেম মান হয়, তাহলে কোনো প্রবলেম নাই, সবগুলা একই সাথে অ্যাড করে নিয়ে নিতে পারবেন। এই যে দেখেন সবগুলা মান সেম আছে, তাইলে সবগুলা থেকে কমন আরটাকে কমন নিয়ে নিছেন, ক্যান্সেল আউট করে নিছেন, সবগুলা কমন আর, আর আমার হচ্ছে ফিডব্যাকের আর রেজিস্ট্যান্স দুইটা কাটা, তাহলে আউটপুট সমান সমান কি সবগুলা ভোল্টেজের যোগফল। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, ইনভার্টিং অ্যাডার। সেম, আগে নিছিলাম একটা ভ্যালু নিয়ে, এখন হচ্ছে ভেরিয়েবল ভ্যালু নিয়ে। এসি আর ডিসি দুইজনকে যোগ করে, তাহলে একটু আগের মতো প্রতিটা পোর্শনের মধ্যে প্রতিটা এসি আর ডিসি ক্যালকুলেশন করবেন। প্রত্যেকের ডিসির মান চেঞ্জ হলে কি হবে, প্রত্যেকের এসি মান চেঞ্জ হলে কি হবে, ওই সামেশন যোগ বিয়োগ করে যে আনসার আসবে সেই অনুযায়ী আপনার গ্রাফটা ড্র করা লাগবে। আচ্ছা আচ্ছা, একটু আগে যে কথাটা আমি বলছি যে যদি আপনার মানগুলো সেম না হয়, ডিফারেন্ট ডিফারেন্ট হয়, তখন আপনি কি করবেন? এই ডিফারেন্ট ডিফারেন্ট মান নিয়ে চ্যানেল 1 চ্যানেল 2 চ্যানেল 3 এর গেইনের এইটা, মানে ওই যে আমি বলছিলাম 2V1 3V আউট বা এরকম টাইপের যে ভ্যালু গুলো আছে, এই টাইপের যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বা ডিজাইনিং পোর্শন, সেটা হচ্ছে এটা। এখানের মধ্যে দেখেন সবার জন্য আরএফ এর মান সেম থাকবে, সমস্যা নাই, কিন্তু সবার আর ইনপুট রেজিস্ট্যান্সের মান সেম না। 1 2 3 এক একজনের মান এক এক রকম। এই তিনজনের মান আপনি ডিসাইড করে আপনার যেটুকু আউটপুটে চাইবে সে অনুযায়ী আপনার ডিজাইনটাকে নিয়ে নিতে হবে। দেন এটা হচ্ছে আপনার মাল্টি চ্যানেল এমপ্লিফায়ারটা দেখে নিবেন। এইগুলা বাদ, ডিজাইন প্রসিডিউর মাঝে মাঝে যেগুলো আছে। আর হচ্ছে এখানে মধ্যে লাস্ট এই টপিক, ডেরাইভেশন এগেইন। নন ইনভার্টিং এর ডেরাইভেশন পড়ছেন, এটা হচ্ছে নন ইনভার্টিং এর ডেরাইভেশন, যে কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন। সেম, যেহেতু এইখানের নামটা কি হচ্ছে আমার নন ইনভার্টিং, তাহলে আমার ইনপুটটা কিসের মধ্যে যাবে?
নন ইনভার্টিং টার্মিনালে, এই যে নন ইনভার্টিং টার্মিনালে আমার ইনপুটটা চলে আসছে। আর যে রেজিস্টার আগের মতোই আছে আপনার ইনভার্টিং এর মধ্যে, কিন্তু ইনভার্টিং এ ছিল কি ভোল্টেজটা এই জায়গায় ছিল, আর নন ইনভার্টিং এ ভোল্টেজটা চলে আসছে কোথায়, এই নিচের জায়গায়। এই দুইজনের ভোল্টেজের মান কত থাকবে, আমার 0 থাকবে। তাহলে এইখানে যে মান ইআই, সে পোর্শনটা হবে আমার এই উপরে টার্মিনাল, টু টার্মিনালও সেম মানটাই থাকবে। এখানে মধ্য ভ্যালু থাকবে কি আমার ইআই, কারণ মাঝ বরাবর দুইজনের ভোল্টেজ পার্থক্য 0। আর এই বরাবর কোনো কারেন্ট যাবে না, সেটা আমরা অলরেডি জানি। তাইলে যতটুকু কারেন্ট বের হবে সবগুলা কারেন্ট ডাইরেক্টলি উপর থেকে আউটপুট বরাবর যাবে। তাহলে ইকুয়েশন আমরা লিখলাম কি আই ইকুয়ালস টু ইআই বাই আর ওয়ান, কারণ এই জায়গার মান আপনার হচ্ছে কি ইআই, এই জায়গার মান হচ্ছে কি আপনার ইআই, একই টার্মিনাল তো। তাহলে ইনপুট কারেন্ট ইকুয়ালস টু ইআই বাই আর ওয়ান। তারপর আবার ফিডব্যাকের জন্য আপনি নিলেন বিআরএফ ইকুয়ালস টু আইআরএফ, সেম আগেরটার মতো। কিন্তু এখানে একটা জায়গায় একটু পার্থক্য আছে, এই জায়গায় আউটপুটের জায়গায় একটু পার্থক্য। কারণ হচ্ছে কিছুক্ষণ আগে যখন আমরা ক্যালকুলেশন করছিলাম, তখন আমরা এই জায়গার ভোল্টেজটাকে 0 ভোল্টেজ ধরছিলাম। একটু আগে যখন কেভিএল অ্যাপ্লাই করছিলাম আউটপুটের মধ্যে, তখন এই জায়গার মানটাকে আমরা 0 ভোল্টেজ করছিলাম। কিন্তু এই সার্কিটে নন ইনভার্টিং এর মধ্যে এই জায়গার মান 0 ভোল্টেজ না, এই জায়গার মান হচ্ছে আপনার ইআই। তাহলে আপনি যদি কেভিএল অ্যাপ্লাই করেন, ইআই সহ অ্যাপ্লাই করতে হবে। ইআই সহ অ্যাপ্লাই করেন আপনি, তাহলে ইআই নিতে হবে প্লাস বিআরএফ নিতে হবে প্লাস ভি আউট নিতে হবে আপনার, ইকুয়ালস টু 0। তাইলে আলটিমেটলি বিআরএফ এর সাথে ইআই যে ওয়াটটা আছে, ইনপুট ভোল্টেজটা আছে, সেটারও সামেশন আকারে চলে আসবে আউটপুটের মধ্যে। ভি আউট ইকুয়ালস টু ইআই প্লাস আরএফ বাই আর, এই যে ইআই আরএফ বাই আর আই ইআই, মানে ফিডব্যাক ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ দুইজনের যোগফলটাই হচ্ছে আমার আউটপুটের মধ্যে। তাই আমরা ইনপুট ভোল্টেজটাকে কমন নিয়ে নিলাম, নিলে 1 প্লাস আরএফ বাই আর আই, একটু আগে যেটা ছিল মাইনাস আরএফ বাই আর আই, এখন আমরা পাচ্ছি 1 প্লাস আরএফ বাই আর আই ফিডব্যাক রেজিস্টার। তাহলে আমরা পাইলাম দুইটা ইকুয়েশন। একটা ইকুয়েশন হচ্ছে ভি আউট ইকুয়ালস টু মাইনাস আরএফ বাই আর ইআই, সেটা ছিল আমার একটু আগের যেটা। এখন যেটা হচ্ছে সেটা ভি আউট ইকুয়ালস টু 1 প্লাস আরএফ বাই আর আই। এটা হচ্ছে আপনার নন ইনভার্টিং এর জন্য, আর এটা ছিল আপনার ইনভার্টিং এর জন্য। যেটা ডেরাইভেশন থাকবে সেটাই করা হবে। ইনভার্টিং এর আউটপুট, নন ইনভার্টিং এর আউটপুট। এইগুলা লাগবে না, অতিরিক্ত হয়ে যাবে। ভোল্টেজ বাফারটা দেখে নিতে পারেন, যেহেতু দুইজনের পার্থক্য সমান আর এক জায়গায় ইনপুট আছে, ইনপুট আর আউটপুট সেম হয়, এই টাইপের সার্কিটটাকে বলা হয় ভোল্টেজ ফ্লোয়ার বা বাফার সার্কিট, যেটার ইনপুট আর আউটপুট সেম থাকে। যে ভি আউট ইকুয়ালস টু বিআই, ইনপুট আর আউটপুট সেম, এই টাইপের সার্কিট গুলাকে আমরা বলি বাফার সার্কিট। এখন ইনপুট আউটপুট সেম হইলো কিভাবে হয়েছে, কারণ হচ্ছে আপনার এই যে ইনপুট ভোল্টেজটা আপনি এখানে দিছেন, এই দুজনের মধ্যে কোনো ভোল্টেজ পার্থক্য নাই, তাহলে এইখানের মতো ইনপুট ভোল্টেজটা গেছে। আর উপরে ফিডব্যাক রেজিস্টার কোনো কিছু নাই যে ড্রপ হবে, ডাইরেক্ট শর্ট কানেক্টেড। তাহলে ইনপুটে যা আছে সেটাই আমার আউটপুটে চলে গেছে, এজন্য ইনপুট আর আউটপুট সেম হয়ে গেছে। এগুলা লাগবে না, থাক। অনেক টপিক এই মাস বরাবর আমি স্কিপ করে দেখাইছি, কিছু করার নাই। আর যদি আপনারা পড়তে পারেন আমাকে বলেন, আমি সবে দেখাতে পারবো, কারণ ইলেকট্রনিক কোর্স আমার আগে নেওয়া আছে, কিন্তু আপনাদের সিলেবাস শুধু বড় হইতেই আছে, এরকম অবস্থা। আচ্ছা, আমি বিজেটির সুইচিং আর এমপ্লিফিকেশন কি দেখাইছিলাম আপনাদের? বিজেটির সুইচিং আর এমপ্লিফিকেশন কি দেখানো হয়েছিল? আমার জানা না মতে তো ম্যাম। হয়তো বা আহ, কিছু তো দেখাইছিলাম মনে হয়, মানে এক এক জায়গা থেকে দেখাইছি, হয়তো বা এক এক টপিক থেকে দেখাই, মানে পিডিএফ তো অনেকগুলা।
তো কোন জায়গায় যে কোনো একটা পোর্শন থেকে দেখাইছি, হয়তো আমি বই লিস্টেডের বই থেকে দেখাইছি, কিন্তু আপনাদের এর আগের সেমিস্টারে যে কোর্স নিয়েছিলেন ওনার দেখলাম যে একটা ভালোই এই যে জায়গাটা বিজেটি এমপ্লিফিকেশনের এই স্লাইড গুলো আপনারা সেলফ স্টাডি একটু করে নিন, রিডিং পড়লেই বুঝতে পারবেন যে একটা বিজেটির একটা সার্কিট বানায়, ইনপুট আর আউটপুট কিভাবে আসে, জাস্ট ডেরিভেশন, মানে এই পুরো টপিকটা মাস্ট বি পড়তে হবে, কিন্তু এমপ্লিফিকেশন আর সুইচিং এই দুইটা টপিক। এখন কেন এত আমি বলতেছি যে ইম্পর্টেন্ট আপনার পড়তে হবে, এখন এটা আপনার সিলেবাস থেকে আপনি দেখতে পারবেন। আপনারা যেহেতু মানে আমি সামারি করতেছি আমার কোর্সের মোটামুটি তো শেষ না, ফটো ডায়োড একটা টপিক বাকি আছে, আচ্ছা ঠিক আছে এটা পরে বলতেছি। তো আমি নর্মালি আমরা যখন এই কোর্সের কন্টেন্ট গুলা দেখলাম, এই যে দেখেন এই টাইপের এইটুকু সবকিছুই আপনাদের পড়ানো হয়েছে, স্মল সিগন্যাল বা এইটা অল্প একটু বা বিজেটি সুইচ এই জিনিসটা আলাদাভাবে বলছে, এমপ্লিফিকেশনও আছে সুইচিংটাও আছে। এখানের মধ্যে ইন্টিগ্রেটেড মস জিনিসটা আপনাদের লাগবে না, তাই আমি এটা কাটছি। আর এমপ্লিফিকেশন বা ওপেম যে জিনিসটা আমি আপনাদের দেখাইছি, এই যে দেখেন প্রপার্টিজ অফ আইডিয়াল ওপেম, নন ইনভার্টিং এন্ড ইনভার্টিং এমপ্লিফায়ার, মাত্র যেটা দেখালাম ইনভার্টিং আর নন ইনভার্টিং এমপ্লিফায়ার, আর আইডিয়াল ওপেম্পের প্রপার্টিজ। আরেকটা ছিল আপনাদের, আমি বলছিলাম যে সামার সার্কিট কিভাবে বানায় এরকম টাইপের, আর আদার এমপ্লিফিকেশনের মধ্যে আমি দেখাইছি জিরো ক্রসিং ডিটেক্টর, ইন্ডিকেটর আর ডিফারেন্সিয়েটরও আছে, স্লাইডও আমার কাছে আছে, দেখানো যায়। আসলে বললাম তো যত দেখাবো ততই বড় হইতে থাকবে, কিন্তু দ্য মোস্ট ডিফিকাল্ট মানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা তো হচ্ছে আপনাদের ওবি কারিকুলাম মেনটেন করি, তো আপনাদের এই সিও মেনটেন করে যে কোনো টিচার আপনার সেটার 1 হোক আর সেটার 2 হোক কোয়েশ্চেন করবেন। তো আপনি এখানের মধ্যে দেখেন, এখান থেকে আপনি একটা শর্ট বিষয় বুঝে ফেলতে পারতেছেন যে আপনার আসলে কোর্সে কি কি দরকার। এক্সপ্লেইন দ্য বেসিক অপারেশন অফ ডায়োড, বিজেটি, ফেট এন্ড অপএম। তাহলে আপনি যে ফ্যাট আমরা যেগুলো পড়াইছি, যে ফ্যাট, মসফেট বা ইনহেসমেন্ট, ডিপ্লেশন, সবগুলার কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল গুলা লাগবে, বা বিজেটি হোক বা ডায়োড হোক সবকিছুরই, কারণ বেসিক অপারেশনের দিকে চলে যায়। আর এই যে ডায়োডের বেসিক অপারেশনের ভিতরে আপনার কিন্তু ক্লিপার, ক্ল্যাম্পার এই টাইপের জিনিসগুলো চলে আসে, বা রেকটিফায়ার সার্কিট। আর একটা দেখেন ডিজাইন ডিফারেন্ট এমপ্লিফায়ার সার্কিট, তাইলে আপনার এমপ্লিফায়ার সার্কিট যদি ডিফারেন্ট বানাইতে হয়, অপএম্পের মাধ্যমে আপনি মাত্র দেখলেন ইনভার্টিং এমপ্লিফায়ার, নন ইনভার্টিং এমপ্লিফায়ার। বিজেটির ইনভার্টিং অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন আপনি মাত্রই আমি যেটা বললাম যে এই স্লাইডে আছে, আপনার দেখেন এমপ্লিফিকেশন আছে, সুইচিং আছে, এই লাস্টের এই পোর্শনটুকু। এটা হচ্ছে আপনাদের ইমিডিয়েট আগে মনে সুপ্তিম ম্যাডাম দিছিল, তার স্লাইডের লাস্টের দিকে আছে, অথবা বই লিস্টেডে বইয়ে পাবেন। এরপর দেখেন আপনার এখানে পারফর্ম ডিসি বায়াসিং। ডিসি বায়াসিং এর মধ্যে হচ্ছে আপনার ওই যে বিজিটি ডিসি অ্যানালাইসিস, ফেট ডিসি অ্যানালাইসিস, স্মল সিগন্যাল অ্যানালাইসিস নরমালি আমরা ত্রিপলি তো কম দেখাই, আপনাদের শুধু হয়তো বা 5 মার্ক বা এরকম টাইপের অল্প পোর্শন, বা ম্যাক্সিমাম টিচার এটা স্কিপ করেন, কিন্তু এটা সিও 3 আন্ডারে চলে আসে, তাই সবাই ফোকাস করে আসলে ডিসি বায়াসিং এর মধ্যে, স্মল সিগন্যাল একটু কমই হাইলাইট করা হয়। ভালো কথা। এরপর দেখেন আপনার এখানের মধ্যে হচ্ছে কি ডিফারেন্স বিটুইন সুইচিং এন্ড এমপ্লিফিকেশন অ্যাকশন অফ বিজেটি এন্ড ফ্যাট। তাহলে আমরা যে মসফেট পড়ছি বা যে ফেট পড়ছি, মানে ফেট বলতে এই সবগুলা চলে আসবে, যে ফেট, ডিপ্লেশন টাইপ মসফেট, ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, আর বিজেটি তো বিজেটি আছেই। এই দুইজনের আপনার কি বলছে সুইচিং আর এমপ্লিফিকেশন অ্যাকশনের মধ্যে পার্থক্য করার জন্য বলছে। তাইলে উপরে দেখেন আপনার নর্মাল এগুলার মাধ্যমে এমপ্লিফায়ার সার্কিট বানানো ইম্পর্টেন্ট ছিল, আবার সুইচিং সার্কিট বানানো ইম্পর্টেন্ট ছিল। আর একদম লাস্টের যে টপিকটা আমি রেডমার্ক করছি তার কারণ হচ্ছে ইন্টারপ্রেট দ্য কনসেপ্ট অফ ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড অ্যাপ্লিকেশন অফ দ্য ফটোডায়োড। ফটোডায়োড আপনাদের CO5 এ চলে আসছে, যেটা আমি নেক্সট সিলেবাসে বলবো, এটা আসলে থাকবে না, কারণ হচ্ছে আপনাদের সিলেবাস কন্টেন্টের মধ্যে ফটোডায়োডের কোনো কিছুই নাই, মানে এই পুরো কন্টেন্ট যেগুলো আছে এখানের মধ্যে ফটোডায়োডের কোনো বেসিক কিছুই নাই, কিন্তু যেহেতু সিওতে আছে, কন্টেন্টে নাই কিন্তু সিওতে আছে, এজন্য আমি আপনাদের ফটোডায়োড অল্প একটু দেখাবো। একটা স্লাইড বানাইছিলাম। ম্যাম, সব জি জি, স্লাইড গুলো আমাদের দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ফটোডায়োডের মাত্র দেখলাম আমরা সিওতে বলছে কি ফটোডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপল এন্ড অ্যাপ্লিকেশন, এই দুইটা চাইছে ওরা সিওতে। এই কি কিছু বলবেন নাকি? আচ্ছা,
তো ফটোডায়োড কি? আমরা ওই যে পিএন জাংশন পড়ছি না, পি আর এন মানে একটা নর্মাল ডায়োড। মিউট করেন। আচ্ছা, আমরা নর্মাল যে ডায়োড পড়ছি যে একটা পি আর এন টাইপ ম্যাটেরিয়াল, সেটা পিএন জাংশন। সেই পিএন জাংশন ডায়োডটাই একসময় ফটোডায়োড হিসেবে কাজ করে। এখন কখন ফটোডায়োড হিসেবে কাজ করে? যেমন আমরা সেমি এসএসডি কোর্সে এগুলা কি দেখাই। যেমন আপনার ওই যে পিএন জাংশনের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড একটা জেনারেট হয়। এখানে লেখা আছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা সেটা অনেক কিছু। আমি যদি রিডিং ও পড়ি, সেমিকন্ডাক্টর ডিভাইস দ্যাট ট্রান্সফর্মস লাইট, এই যে লাইট ইনটু ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ কল্ড এ ফটোডায়োড। এটাকে একটা ফটোডায়োড বলে। যেমন আমাদের সোলার সেল আছে, আপনারা বাসা বাড়িতে সবাই জানেন যে আমরা অনেকেই সোলার সেল ইউজ করে। সিমিলারলি এই টাইপের একটা ডিভাইস হচ্ছে ফটোডায়োড। এই জিনিসের কাজটা হচ্ছে কি, আপনার ধরেন একটা পি নিলেন টাইপ মেটেরিয়াল নিলেন, একটা এন টাইপ মেটেরিয়াল নিলেন। এখন পি আর এন যখনই একসাথে লাগাবেন, এই জায়গায় কিছু পি এর মধ্যে কি হবে, এই জায়গাগুলো মাইনাস হয়ে যায়, আমার প্লাস হয়ে যায়। এটা আমরা জানি অলরেডি যে একজন আরেকজন ডিফিউশনের জন্য এন এর যতগুলো ইলেকট্রন আছে সেগুলো এই পাশে চলে যায়, বা পি এর যতগুলো হোল আছে মিটিগেট হয়ে যায়। তো দেখা যায় যে এই জায়গায় শুধু ইলেকট্রন গুলা বাকি আছে, আর এই জায়গায় শুধু পজিটিভ আয়ন্স গুলা বাকি আছে। তো তার ফলে ফিল্ড জেনারেট হয়, সেটাকে আমরা ই ফিল্ড বলি। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আপনার পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে জেনারেট হয়। এখন যে জিনিসটা হয়, আপনি ধরেন একটা ডিভাইসে পিএন নিছেন, মাঝ বরাবর ইলেকট্রন হোল রাখছেন, যখন তার মধ্যে আইসা লাইট পড়ে বা ফটন পড়ে এই ডিভাইস গুলার উপরে, তখন এখানে যে ইলেকট্রন হোল এগুলা যে আমার জেনারেট হচ্ছিল, আমি জানি না আপনারা ইন্টার লেভেলে পড়ছিলেন কিনা, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড নামে দুইটা ওয়ার্ড আছে, শুনছেন কখনো? ভ্যালেন্স ব্যান্ড, হ্যাঁ ম্যাম। কন্ডাকশন ব্যান্ড বলতে শুনছেন? আচ্ছা। তো আমাদের যে ইসি কন্ডাকশন ব্যান্ড আর আমাদের ইভি ভ্যালেন্স ব্যান্ড, তো আমরা জানি ভ্যালেন্স বন্ডে আমাদের নর্মাল অবস্থায় ইলেকট্রন হোক হোল হোক যাই থাকে, কিন্তু হোলই বলি। তো এখান থেকে যখনই আমার কোনো ইলেকট্রন ওই যে এক্সট্রা ফোটন পায়, তাইলে এডিশনাল এনার্জি গেইন করতে পারে। এই এনার্জি নিয়ে সে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে উঠে যেতে পারে। ওই যে ইলেকট্রন আপনার এখানের মধ্যে নর্মাল অবস্থায় ছিল, তারপর সেই ইলেকট্রন উপরে চলে গেছে, তাহলে এই জায়গায় আলটিমেটলি সে কি করতেছে, মাইনাস জেনারেট করতেছে। আর এই জায়গায় সে জেনারেট করতেছে কি, প্লাস। কারণ ইলেকট্রন ট্রাভেল করে ফেলতেছে। ইলেকট্রন এই এনার্জিটা কই থেকে পাচ্ছে? ফোটনের কাছ থেকে পাচ্ছে, মানে তার কাছে যে লাইটটা এসে পড়তেছে সেই লাইটের কাছ থেকে সেই ইলেকট্রনটা এনার্জি পেয়ে সেটা কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। তারপর আরো কিছু মেটেরিয়ালস থাকে যে ইলেকট্রন গুলাকে কালেক্ট করে উপরের দিকে নিয়ে যায়, আর এখানে হোল গুলাকে কালেক্ট করে নিচের দিকে নিয়ে যায়। তাইলে আমরা দেখতেছি এদিকে ইলেকট্রন জমা হচ্ছে মানে নেগেটিভ আয়ন, এদিকে হোল জমা হচ্ছে তার মানে পজিটিভ আয়ন। আলটিমেটলি নেগেটিভ আর পজিটিভ আয়ন সেপারেট হওয়া মানে হচ্ছে একটা ভোল্টেজ ক্রিয়েট হওয়া, আর এই পাশে ইলেকট্রনের একটা সাপ্লাই ক্রিয়েট হওয়া। তো ইলেকট্রন যখনই এরকম অ্যাকুমুলেট হয়ে সাপ্লাই ক্রিয়েট করতে পারবে, সেই জায়গায় আমরা কারেন্ট পাবো। তো এই যে ফিনোমিনা বা এই যে সিস্টেম, সেটাকে আপনার যখনই একটা মেটেরিয়ালস বা একটা ডিভাইসের মধ্যে নিয়ে আসা হয়, তখনই সেটাকে আমরা ফটোডায়োড বলি। এগুলা রিডিং এখানে পড়লে আরো দেখতে পারবেন। এর এরপরের টপিকে যদি যাই, এখানে অপারেটিং প্রিন্সিপাল লিখছি, এই যে মাত্র আমি যেটা বলছি, দেখেন আপনার ফোটনস গুলা এসে মাঝ বরাবর পড়তেছে, পড়ার পর সেগুলা যে এনার্জিটা গেইন করতেছে, সে এই আপনার মাঝখানে যে ইলেকট্রন হোল ছিল, আলটিমেটলি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রাভেল বাই ফোটন গুলা ইলেকট্রনকে যে এনার্জি দিচ্ছে, ইলেকট্রন গুলা ট্রাভেল করার শক্তি পাচ্ছে, তার মধ্যে আলটিমেটলি আপনার ইলেকট্রন আর হোল গুলা সেপারেট হচ্ছে। এই ফিনোমিনাটাই হচ্ছে আপনার ফটোডায়োড, যেটা আপনাকে ফটনের মাধ্যমে মানে আলো এসে পড়তেছে, ফটন পড়তেছে, কিন্তু আমরা আলটিমেটলি আউটপুট পাচ্ছি কি, ইলেকট্রিসিটি বা ভোল্টেজ পাচ্ছি। এটাকে ফটোডায়োড বলা হয়। তো যদি বলা হয় হোয়াট ইজ ফটোডায়োড, তাহলে এই উপরের এই পোর্শনটুকু আপনাদের কভার করলেই হচ্ছে। অপারেটিং প্রিন্সিপাল বললে এই স্লাইডটা আপনি দেখতে পারেন, মাত্র আমি যে জিনিসটা বললাম সেই কাজটা এখানে হয়। এরপরে অ্যাপ্লিকেশন গেল কোথায়, এই যে ফটো অ্যাপ্লিকেশন অফ ফটোডায়োড। কারণ আমরা যদি সিও তে দেখছি অ্যাপ্লিকেশন দেয়া আছে, তাইলে আমাদের এখানে অ্যাপ্লিকেশন গুলো একবার রিডিং করে নিয়ে নিয়ে।
আর এরপর আরো বহু কিছু আছে, এগুলো আপনাদের লাগবে না, কারণ আপনাদের তো আর এই সবকিছু চায় না সিওতে। আর যেহেতু সিলেবাসের কন্টেন্টে যদি থাকতো তাহলে বাকি কিছু আমি দেখাইতাম। ফটোডায়োড বানানোর জন্য মেটেরিয়ালস কি ইউজ করা হয়, বা ফটোডায়োডের ফিচার্স কি, ডার্ক কারেন্ট টাইপস, তাও আমি স্লাইড আপনাদের পুরোটা দিয়ে দিব। কিন্তু আপনার সিও বললেন, আমি সিওটা শেয়ার হয়েছে কি না হয়েছে এটা বললেন। সিও শেয়ার হয়েছে? কোর্স আউটকাম গুলো দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। আলটিমেটলি আমরা এই সবগুলা সিওই কভার করছি, হয়তোবা দেখতে পারবেন, শুধু এই জায়গাটা বাকি আছে। এটার আমি একটা স্লাইড আমি আপনাদেরকে দিয়ে দিব, শর্ট কি টার্ম। মানে এটা তো অনেক বড় একটা পোর্শন আছে যেটা ট্রিপলতে বানানো হয়, কিন্তু আমরা তো এতগুলো হ্যান্ডেল করব না। ম্যাক্সিমাম টিচারই বলে যে এগুলো আসলে পড়ায় না, কিন্তু আমি এই রিস্ক আপনাদের নিতে চাচ্ছি না, কারণ ওই যে বললাম দুইজন সেটার, একজন বললো ঠিক আছে লাগবে না, আরেকজন দিয়ে দিল, তখন তো প্রবলেমে তো স্টুডেন্টরাই পড়বে। অনেক সময় আপনারা স্টুডেন্টরা মনে করেন যে সিলেবাসের বাহিরে চলে আসছে পরীক্ষায়, কিন্তু আসলে বিষয়টা হয় কি, ওই যে একজনের কাছে একটা ইম্পর্টেন্ট লাগতেছে, আরেকজন টিচারের কাছে সেটা ইম্পর্টেন্ট লাগতেছে না, বা সামথিং এরকম। কিন্তু আমরা যদি পুরো কন্টেন্ট সবকিছু আমরা কভার করে যাই, এটলিস্ট সিওর পোর্শনটা আমি কভার করে যাই, তাহলে আমার তো আনকমন পড়ার কথা না। স্বাভাবিক না? কারণ হচ্ছে আপনার তো এইটা মেনটেন করেই টিচার কোয়েশ্চেন বানাবে, যে টিচারই বানাবে, মানে হোয়াটএভার। এখন ডিপেন্ডস অন দা সিস্টেম, আমি জানি না আসলে কে কিরকম, কিন্তু আমি আমার ক্ষেত্রে বললাম, বা আমার ডিপার্টমেন্টে ত্রিপলিটায় বললাম, সিএসসি টাইম বলতে পারতেছি না আপনাদের। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এইসব স্লাইড বা বাকি ম্যাটেরিয়াল সবকিছু আমি দিয়ে দিব। সিলেবাস অনেক কিছু, হিউজ, এটা আমিও জানি, আপনারাও জানেন। আর আপনাদের পরীক্ষা দেখলাম অনেক পিছিয়ে, 29 তারিখ মনে হয় অক্টোবরের। তো অনেক সময় আছে, ম্যাম এখন 1 মাসের উপরে। জি, সাজেশন দেন, সাজেশন আমরা কিভাবে কি সাজেশন করবো? মাত্রই তো বললাম, সিও মেনটেন করো। ওই যে দেখলেই তো বোঝা যায়, হ্যাঁ এখানে আর কোনো কিছু বলার মতো কিছুই নাই। একদম ফার্স্টের দিকে দেখবা আমি অনেক বেসিক পড়াইছি, ফার্স্টের দিকে বেসিক কিছু স্কিপ করতে পারেন, যেমন পিএন জাংশন টাংশন নিয়ে সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক মানে অনেক কিছুই তো এখানের মধ্যে ডিল করা হয়েছে। প্লাস এন গেট অর গেট এই টাইপের জিনিসগুলা একটু কম পড়তে পারেন, কিন্তু হচ্ছে আপনার ওই যে বিজেটি বায়াসিং হোক, বা ফেড বায়াসিং হোক, ওয়ার্কিং প্রিন্সিপাল হোক, বা ক্লিপার ক্লেম্পার হোক, বা রেকটিফায়ার সার্কিট হোক, যেগুলো হচ্ছে হাইলাইটেড টপিক, এগুলো সবার জন্য ইম্পর্টেন্ট সমান। এখন বায়াসিং এ তো 3-4 ধরনের বায়াসিং করাইছে, এখন সবগুলাই তো আপনার পড়তে হবে। আবার বয়েল স্টারের এক্সাম্পল পড়েন অথবা এক্সারসাইজ পড়েন, একটা জিনিস মনে রাখবেন, হুবহু মুখস্থ বিদ্যা কখনোই ফুললি কাজে আসে না। আপনি যখন একটা সিস্টেম মানে বায়াসিং আপনাকে যেটা পড়ানো হয়েছে বিজিটির, আপনি ভোল্টেজ ডিভাইডার বায়াসটা বুঝবেন, বা কমন এমিটার এগুলো কনফিগারেশনটা বুঝবেন, তখনই আপনি যে কোনো সার্কিট অ্যানালাইসিস করতে পারবেন। তাও আপনারা পড়েন, পড়ার পর আমাকে আপডেট জানাই, কোনো সমস্যা বললে আমি সেটা দিয়ে দিব। আর আমার একটা জিনিস আপনাদের দেয়া বাকি আছে, স্মল সিগন্যাল অ্যানালাইসিস এরটা, এটা আমি একটু শর্টকাট করার চেষ্টা করতেছি, করে আমি আপনাদের সাথে এটা শেয়ার করে দিয়ে দিব। আর এমপ্লিফিকেশনটা অবশ্যই পড়বেন, স্লাইডটা আমি আপনাদের দিয়ে দিব, সুইচিং আর এমপ্লিফিকেশন দুইটা যে টপিক আছে সেটা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ম্যাম জি জি। এফইটি থেকে ম্যাম বায়াসিং আর এমপ্লিফায়ার্স পর্যন্ত আমাদের হ্যাঁ, এফইটি মানে হচ্ছে, চ্যাপ্টার। এফইটি সবগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল আছে। তারপর হচ্ছে আপনাদের এফইটি ওয়ার্কিং প্রিন্সিপল থাকবেই তো সবগুলা, যে মাত্রই তো দেখলেন আপনি বেসিক অপারেশন লেখা আছে এখানের মধ্যে সিও তে। তারপর হচ্ছে ডিসি বায়াসিং, ডিসি বায়াসিং দেখাইছি না আমি, ওই যে লোড লাইন অ্যানালাইসিস। আচ্ছা, বায়াসিং এর মধ্যে দুই ধরনের কিন্তু অ্যানালিসিস হয়, একটা হচ্ছে গ্রাফিক্যাল, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। কোশ্চেনে গ্রাফিক্যাল বলা থাকলে গ্রাফিক্যাল অনুযায়ী করতে হবে, ম্যাথমেটিক্যাল বলা থাকবে ম্যাথমেটিক্যাল করা লাগবে। আর যদি কিছুই বলা না থাকে তাহলে যে কোনো একটা অ্যাপ্রোচ ইউজ করলেই হবে। এমনও হইতে পারে গ্রাফ দেয়া আছে সার্কিট বানাইতে হবে, উল্টাও হইতে পারে। মানে আপনাদের তো পড়ানো হচ্ছে যে সার্কিট দেয়া আছে গ্রাফ বানাচ্ছেন আপনারা, বায়াসিং এর ক্ষেত্রে উল্টা হইতে পারে যে গ্রাফ দেয়া আছে আপনি বায়াসিং সার্কিটটাকে পুরোটাই বানাবেন। আচ্ছা, অনেক কিছুই বললাম, বাকিটুকু আপনাদের পড়াশোনার উপর। অনেক মানুষ আপনারা, 115 জনের মতো বা 100+, তাই আশা রাখি ভালোই করবেন। আমার কোর্স তো শেষ, এখানে স্মল সিগন্যালেরটা আমি দিয়ে দিব, আপনাদের সিআর এর সাথে কথা বলবো, বা ইন দা মিন টাইম সিলেবাস পুরোটা পড়ার মধ্যে কারো কনফিউশন ক্রিয়েট হইলে আমাকে এর সাথে যোগাযোগ করবেন বা মেসেজ দিবেন, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, সাদাত আছেন কিনা ম্যাম বা উৎস। দেখছেন ম্যাম?
জি ম্যাম কিছু আছে। দিয়ে দিব না একসাথে। আপনার সেকেন্ড টিটি কবে দিবা সেটা বলো, তাহলে একসাথে মার্কেট ম্যাম একদম দিয়ে দিবা। ম্যাম আমাদের হচ্ছে সেমিস্টার ফাইনাল যেটা ইলেকট্রনিক্স এর সেটা হচ্ছে 29 অক্টোবর, তো সো 29 মানে 29 এর মনে হয়। হ্যাঁ হ্যাঁ সো ম্যাম এই মানে আমাদের এর আগের পরীক্ষা হচ্ছে কি 23 তারিখ, সো 23 থেকে 29-এর মধ্যে মানে একদিন হচ্ছে কি আমরা সেকেন্ডারিটা দিব আর কি ম্যাম। মাঝখানে তো পূজার বন্ধ আছে না অনেকদিন। না না ম্যাম, পূজা বন্ধ তো আছে, আমি আমি বলেছি যে ম্যাম ওই মানে না এটা বলতেছি, মানে পূজার পূজার মধ্যে বন্ধের পর পর দিবেন বলছিলেন না সাদাত আমাকে। ম্যাম হ্যাঁ আমাদের মানে না রুটিনটা একটু চেঞ্জ হয়েছে মানে ম্যাম, ওই আমাদের সময় রুটিনটা ম্যাম এক্সামটা ওই করা সময় হচ্ছে হয়েছে। ইলেকট্রনিক্স পরীক্ষাটা আগে ছিল আর কি, একদম শুরুতেই ইলেকট্রনিক্স পরীক্ষা ছিল, এই কারণে হচ্ছে কি আমাদের ডেটটা অত আগে ছিল, কিন্তু ইলেকট্রনিক্স পরীক্ষা যেহেতু ম্যাম পিছিয়েছে, তো মানে ইলেকট্রনিক্স পরীক্ষার আগে হচ্ছে টিটিটা দিলে ম্যাম সবার জন্য কনভিনিয়েন্ট হতো আর কি। আচ্ছা আপনারা একটু কথাবার্তা বললে আমাকে জানেন, আমার বেশ একদম এক পাই দিয়েন না, তখন আবার ঝামেলা না হবে। না ম্যাম, না শিওর শিওর। মানে দুই আহ, এই যে বললেন যে 23 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে, 25 তারিখ মানে এরকম কাছাকাছি, বাট আমার দেখতে হবে আমার নিজেরও ওই দিন খালি থাকা লাগবে। অ্যাটেন্ডেন্সটা আপনারা নিয়ে নিয়ে নিন টোটাল। আমি বললামই তো সিলেবাস আপনাদের জন্য অনেক কিছু, যেহেতু অনেক কন্টেন্ট, তো আস্তে আস্তে পড়াশোনা করেন, তা না হলে সিলেবাস পড়াশোনা করে কোনো লাভ হবে না, এই কোর্স একটু বড়। ম্যাম আমাদের ট্রিপলের অবস্থা বেশি ম্যাম ভালো ফার্স্ট না। টিডিটা অনেক খারাপ হয়ে গেছে, তো ফার্স্ট কারণ টিডিটা হচ্ছে খুব খারাপ এটা হয়ে গেছে। শর্টকাট না। একটু যেমন আমি ইজি আপনাদেরকে করিয়েন বললাম, ম্যাম। বিষ্ণু, আমি যেমন বললাম আপনাদের, আমাদের ইলেকট্রনিক্স ওয়ানের সাথে ইলেকট্রনিক্স টু থেকে ওপেন টপিকটা আইনে আপনার সিলেবাসে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখন আমি কি, আমাদের কি, আমার কি করা আছে এটা বলেন। আমার তো আপনাদের এটা দেখাইতে হবেই, স্বাভাবিক না? মানে কন্টেন্ট বড় হচ্ছে, সিলেবাস বড় হচ্ছে কি না হচ্ছে, যারা সিলেবাস বানাচ্ছে তারা এটা। কিন্তু আমার তো এখন যদি আমি আপনাকে ধরেন ওপেন ধরলাম, আমি জানাবো তো মনে হয় আপনাদের লাস্ট ইয়ারও পড়ানো হয় না, ওপেন আমি আপনাকে পড়াইলাম না, কিন্তু কোয়েশ্চেন যে সেকেন্ড সেটার হইলো বা মডারেশন হইলো, ওপেন সহ চলে আসলো, আপনি পরীক্ষার হলে তো বলবেন ম্যাডাম তো পড়ায়নি, স্বাভাবিক এটা বলবেন না? তো এটাই বললাম আমি, মানে প্রতিটা টপিকই আপনাদের টাচ করে যাইতে হবে। আর ইলেকট্রনিক্স এর টপিক গুলো এরকমই যে একটু লেংথি টপিক বা একটু ডিপ, কারণ হচ্ছে এখানে হচ্ছে সবগুলো টপিক হচ্ছে স্লাইটলি টাচ করা হয়েছে। আমি আপনাকে যেভাবে বলতেছি পিএন জাংশন কাজ করে ডায়োড, বা যেভাবে বলতেছি বিজিটি কাজ করে, তার চেয়েও সমুদ্র সমান স্টাডি আরো বাকি আছে। ওই যে বললাম বেন ডায়াগ্রাম, এনার্জি কনভার্সন মানে ইসি ইভি এরকম আছে, সেটাও ট্রিপল স্টুডেন্টরা ফোর্থ ইয়ারে গিয়ে আরেকটা সাবজেক্ট পড়ে এসএসডি, সলিড স্টেট ডিভাইস। তারপরে আরেকটা সাবজেক্ট পড়ে বিএলএস, মানে এগুলো আরো অনেক ডিপ লেভেলের আছে। এজন্য এখন যখনই আপনি পড়বেন মাঝে মধ্যে কিছু কনফিউশন ক্রিয়েট হইতেই পারে, মানে এটা স্বাভাবিক। হইলে আপনি আমাকে মেসেজ দেন, বা আমি বললাম তো আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি সেটা আপনাকে সলিউশন দিব, কোনো প্রবলেম নাই। কিন্তু এটা যেহেতু বেসিক টাইপের, এজন্য দেখা যায় যে এক টপিকের সাথে আরেক টপিক রিলেট করতে একটু ডিফিকাল্ট হয়। আর কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমরা ক্লাস আজকে এখানে শেষ করি, বাকিরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন ম্যাম আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমরা আপনাকে দেবো নাকি আপনি অ্যাটেন্ডেন্স কল করবেন ম্যাম এখানে? গতদিন তো অনেক সময় নিচ্ছিলেন। আচ্ছা সরি, ভুলে গেছি, অ্যাটেন্ডেন্স কি কল করবো নাকি আপনারা দিয়ে দিচ্ছেন? আচ্ছা সাদাত, আমি তোমাকে এক্সেল ফাইলটা দিয়ে দিব না, আমাকে ওইটাতে তুলে দিয়ে